লেবাননে এক ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যীশু খ্রিস্টের মূর্তি ভাঙার ঘটনায় বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের হৃদয়ে চরম আঘাত হানার পাশাপাশি ইসরায়েলের ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সমালোচনা ও প্রতিক্রিয়ার ব্যাপকতায় ক্ষমা চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ভাইরাল একটি ছবিতে দেখা যায় এক ইসরায়েলি সেনা স্লেজ হ্যামার দিয়ে যিশুর একটি মূর্তিতে আঘাত করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খ্রিস্টানদের প্রতি ইসরায়েলিদের প্রকৃত মনোভাব নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই ঘটনায় আমি স্তম্ভিত ও দুঃখিত। আমি এই কাজের তীব্র নিন্দা জানাই। সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি ফৌজদারি তদন্ত চালাচ্ছে ও অপরাধীর বিরুদ্ধে যথাযথ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার জন্য আমরা দুঃখিত। যেসব খ্রিস্টানের অনুভূতিতে আঘাত লেগেছে আমরা তাদের কাছে ক্ষমা চাইছি। স্থানীয়দের দাবি, মূর্তিটি দক্ষিণ লেবাননের দেবেল গ্রামের একটি পরিবারের বাড়ির বাইরে ক্রুশের সঙ্গে স্থাপিত ছিল। এই গ্রামটি এমন কয়েকটি এলাকার একটি যেখানে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত চললেও বাসিন্দারা অবস্থান করছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF 20 এপ্রিল এই ছবির সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে ছবিটি দক্ষিণ লেবাননে কর্মরত এক ইসরায়েলি সেনার। তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তারা জোর দিয়ে বলেছে, ন্যাক্কারজনক ওই ঘটনায় জড়িত সেনার আচরণ বাহিনীর প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। দেবেলের গির্জার প্রধান ফাদার ফাদি ফ্লাইফাল বিবিসিকে বলেন, ক্রুশ আমাদের পবিত্র প্রতীক। আমরা সব ধর্মীয় প্রতীকের অবমাননা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। এটি মানবাধিকারের বিরোধী ও সভ্য আচরণের প্রতিফলন নয়। তিনি দাবি করেন, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। IDF প্রতিশ্রুতি দিয়েছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে কাজ করে মূর্তিটি আগের স্থানে পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম X-এ লিখেছেন, দ্রুত, কঠোর এবং প্রকাশ্য শাস্তির প্রয়োজন। হাকাবি নিজেও একজন ব্যাপটিস্ট ধর্মযাজক। যুক্তরাষ্ট্রের ডানপন্থী বিশ্লেষকরাও তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সাবেক কংগ্রেসম্যান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ম্যাট গ্যাটজ ছবিটি শেয়ার করে লিখেছেন, ভয়াবহ। সাবেক কংগ্রেস ও ম্যান মার্জোরি টেইলর গ্রিনও ছবিটি শেয়ার করে লিখেছেন, আমাদের সবচেয়ে বড় মিত্র, যারা প্রতি বছর আমাদের দেওয়া করের মাধ্যমে শত শত কোটি ডলার ও অস্ত্র নেয়। এই ন্যাক্কারজনক ঘটনার পর ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্যরাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সংসদ সদস্য আইমান ওদে উপহাস করে বলেন, তিনি এখন পুলিশের সেই বিবৃতির অপেক্ষায় আছেন যেখানে বলা হবে যে যিশুর মূর্তির কাছ থেকে ওই সেনা হুমকি বোধ করছিলেন। অন্য এক সংসদ সদস্য আহমদ তিবি অভিযোগ করেন, যারা গাজায় মসজিদ ও গির্জা উড়িয়ে দিচ্ছে এবং জেরুজালেমে যিশুর অনুসারীদের উপর থুতু ছিটিয়েও শাস্তি পাচ্ছে না, তাদের কাছে যিশুর মূর্তি ভাঙা খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবার ঠিক আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থান ঘিরে পাকিস্তানে নতুন করে শান্তি আলোচনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন নৌ অবরোধ ও চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীর কাছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার পর তেহরানের কর্মকর্তারা আলোচনায় না যাওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। PBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলে কি হবে এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায় তাহলে মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরান বলেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। গালিবাফ হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে তেহরানের হাতে নতুন কার্ড রয়েছে। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে এসব কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের ভাষা এবং চলমান মার্কিন নৌ অবরোধ এই 2 বিষয়ই আলোচনাকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলছে। তিনি দাবি করেন, 2 পক্ষ মূলত একটি চুক্তির কাঠামো নিয়ে অনেকটাই একমত হয়েছিল, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য ম্যাক্সিমালিস্ট বা সবকিছুই আমরা চাই ধরনের অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ভেস্তে দিচ্ছে। ওয়াশিংটন পোস্টকে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও ট্রাম্প প্রশাসনকে একই ধরনের বার্তা দিয়েছে। তারা ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ইসলামাবাদের আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই উইন উইন হিসেবে উপস্থাপন করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ট্রাম্পের বিক্ষিপ্ত ও উগ্রমেজাজি আচরণকে দায়ী করা হয়েছে। তিনি একবার এক ধরনের কথা বলেন, অনেক সময় সেগুলো পরস্পর বিরোধী। এভাবে পরিস্থিতি ক্রমশ খোলা এবং ধোঁয়াশাপূর্ণ হয়ে ওঠে বলে অভিমত বিশ্লেষকদের। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে থামিয়ে দেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি যাচাইহীন দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহল সহ গোটা বিশ্বেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফ্রান্স 24। এতে বলা হয়, সাবেক সিআইএ কর্মকর্তা ও ফক্স নিউজের বিশ্লেষক ল্যারি জনসন সম্প্রতি একটি পডকাস্টে অভিযোগ করেন, হোয়াইট হাউসের এক জরুরি বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহারের উদ্যোগ নেন, কিন্তু জেনারেল কেইন তাকে বাধা দেন। জনসন ঘটনাটিকে বড় ধরনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হিসেবে বর্ণনা করেন। অ্যান্ড্রু ন্যাপোলিটানো পরিচালিত জাজিং ফ্রিডম পডকাস্টে জনসন বলেন, বৈঠকটি এক পর্যায়ে তর্কে রূপ নেয়। যখন ট্রাম্প পারমাণবিক কোড সক্রিয় করতে চান, তখন জেনারেল কেইন দাঁড়িয়ে সরাসরি না বলেন এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। ফ্রান্স 24 জানায়, এই দাবি নিয়ে বিতর্ক আছে, কেননা যুক্তরাষ্ট্রের কমান্ড চেইনের বাস্তবতার সঙ্গে এটি পুরোপুরি মেলে না। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশকে সরাসরি কেউ অগ্রাহ্য করতে পারেন না, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো সিদ্ধান্তে। এদিকে সিএনএন জানিয়েছে, 18 এপ্রিল জেনারেল কেইন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসে উপস্থিত হন। পডকাস্টে দেখানো ফুটেজে কেইনকে ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি করা হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প ও জেনারেল কেইনের মধ্যে ইরান নিয়ে মতবিরোধ ছিল। যদিও ফেব্রুয়ারিতে ট্রাম্প দাবি করেছিলেন যে কেইন মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সহজেই জেতা সম্ভব, কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় বাস্তবে কেইনের পরামর্শ ছিল ভিন্ন। আরও একটি প্রতিবেদনে ওরাল স্ট্রিট জার্নাল জানায়, ইরানে আটকে পড়া মার্কিন বিমান সেনাদের উদ্ধারের সাম্প্রতিক অভিযানের সময় ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে সিচুয়েশন রুম থেকে দূরে রাখা হয়েছিল। সূত্রের বরাতে বলা হয়, সে সময় তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের ওপর চিৎকার করছিলেন। সামরিক কর্মকর্তারা মনে করেছিলেন, তার অধৈর্য আচরণ ইরানে ভূপাতিত পাইলটদের উদ্ধার অভিযানে ও সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে, যদিও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পারমাণবিক হামলা চেষ্টার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে তার সাম্প্রতিক যুদ্ধাংদেহী বক্তব্য এবং সামরিক নেতৃত্বের সঙ্গে তার অবস্থানগত পার্থক্য এই ভাইরাল দাবিকে আরও উস্কে দিয়েছে। এর আগে সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান ট্রাম্পের হাতে পরমাণু অস্ত্রের ভান্ডার থাকা নিয়ে ঝুঁকিপূর্ণ বলে অভিমত দিয়েছিলেন। ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার ভয়ঙ্কর হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রেনান বলেন, স্পষ্টত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মানসিক ভারসাম্যহীন। এই ধরনের হুমকি তাকে কমান্ডার ইন চিফ হিসেবে অযোগ্য করে তুলেছে। তার হাতে পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তির নিয়ন্ত্রণ থাকা বিশ্ব শান্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।
বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির কেবল সেনাবাহিনী নয়, পাকিস্তানের নৌ বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক কমান্ড সবই তার নিয়ন্ত্রণে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান তিনি, যা পাকিস্তানের ইতিহাসে বিরল। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়রন ব্রাদারও আসিম মুনির। বিপরীতে ভারত ও আফগানিস্তানের কাছে সবচেয়ে বড় হুমকি। 1968 সালে জন্ম নেওয়া 57 বছর বয়সী মুনির 2022 সালে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, তার ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও বিশেষ আগ্রহ ছিল। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের যুদ্ধে ব্যাপক ভূমিকার জন্য প্রেসিডেন্ট আইয়ুব খানের পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় আসিম মুনিরকে। কার্যত মুনির এখন অপরিসীম ক্ষমতার অধিকারী। তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও করা যাবে না। সংবিধানে বিশেষ সংশোধনী এনে তার জন্য সৃষ্টি করা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধানের পদটি। শুধু তাই নয়, তার এই ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য। অবসর গ্রহণের পরও নানান জনগুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে উল্লেখ করেন। গত বছর পাকিস্তান ও ভারতের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সময় তাদের ঘনিষ্ঠতা হয়। পরে জুনে ট্রাম্প এককভাবে মুনিরকে হোয়াইট হাউসে বিরল মধ্যাহ্নভোজ ও বৈঠকের আমন্ত্রণ জানান। মূলত ট্রাম্পের কাছে কৌশলগত সহযোগিতার প্রতীক হয়ে উঠেছেন মুনির। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান পাচ্ছে উন্নত অস্ত্র, বিনিয়োগ এবং ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের সুবিধা। চীনের সাথেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন মুনির। তার সময়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে। গত বছর ভারতের সাথে যুদ্ধে হাতে নাতে তার প্রমাণ মেলে। সর্বশেষ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অচলাবস্থা ভেঙে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনায় বসার ক্ষেত্রেও যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি আসিম মুনির। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিশাল এক কূটনীতিক এবং ভরসাযোগ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। তবে পাকিস্তানের সাংবিধানিকভাবে মুনিরকে এত ক্ষমতা দেওয়ার বিষয়টিকে অনেক সমালোচকই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসেবে দেখছেন। অনেকের মতে এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের বদলে পাকিস্তানের রাজনীতিকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। মুনিরের বিরুদ্ধে দমনমূলক নীতির অভিযোগ তুলেছেন কারাগারে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচকরা বলছেন, মূলত বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতিও তিনি নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে এখন পাকিস্তানের সামরিক, কৌশলগত ও সংবিধানগত প্রভাবের সব চাবিকাঠি। এই পরিস্থিতিতে কেবল পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূ রাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক গতি প্রকৃতিও অনেকটাই নির্ভর করছে তার কৌশলগত সিদ্ধান্তের উপর। যদি শান্তি বজায় রাখেন, তাহলে আগামীতে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় এক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বিবেচিত হবেন তিনি। আর যদি সংঘাতের পথে হাঁটেন, তাহলে ভারতের সঙ্গে গত বছর হয়ে যাওয়া 4 দিনের যুদ্ধটিকে বিবেচনা করা হবে বৃহৎ সংঘাতের ছোট্ট ভূমিকা হিসেবে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ভারতের নাগরিক ও অভিবাসীদের প্রতি চরম বিদ্বেষমূলক এবং বর্ণবাদী একটি বক্তব্য নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ এর একটি অডিও পডকাস্ট এবং এর লিখিত রূপ পোস্ট করে তার সঙ্গে সংহতি জানান মার্কিন প্রেসিডেন্ট। ওই পডকাস্টে ভারত ও চীনকে জাহান্নাম বলে অভিহিত করা হয়। সম্প্রতি মাইকেল স্যাভেজ তার স্যাভেজ নেশন নামক পডকাস্টে দাবি করেন, ভারত ও চীনের মানুষ ইচ্ছাকৃত গর্ভাবস্থার 9ম মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়, যাতে ওই সন্তানরা তাৎক্ষণিকভাবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। এর সপক্ষে থাকা মার্কিন সুপ্রিম কোর্টের যুক্তির তীব্র সমালোচনা করে স্যাভেজ যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন কারো সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার জোর বিরোধিতা করেন এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে না দিয়ে গণভোটের আহ্বান জানান। স্যাভেজ বলেন, এখানে জন্ম নেওয়া একটি শিশু তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়। এরপর তারা ভারত, চীন কিংবা বিশ্বের অন্য কোনো নরকুণ্ড থেকে তাদের পুরো পরিবার নিয়ে আসে। তারা এই দেশের যতটা ক্ষতি করেছে তার সব মাফিয়া পরিবার মিলেও করতে পারেনি। ভারতীয় ও চীনাদের ল্যাপটপধারী গ্যাংস্টার অভিহিত করে স্যাভেজ আরও বলেন, তারা আমাদের লুট করছে,
উল্টো আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে এবং আমাদের পতাকার অমর্যাদা করছে। স্যাভেজ দাবি করেন তিনি একসময় ভারতে বসবাসরত ভারতীয়দের বড় সমর্থক ছিলেন, তবে পরে তিনি বুঝতে পারেন ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে শ্বেতাঙ্গদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। এগুলোতে চাকরি পেতে হলে ভারত বা চীন থেকেই আসতে হবে, কারণ এসব প্রতিষ্ঠানের প্রায় সব অভ্যন্তরীণ কাঠামো ভারতীয় ও চীনারা পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নিজেও স্বয়ংক্রিয় নাগরিকত্ব সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিধানের বিরুদ্ধে, ফলে স্যাভেজের বক্তব্য শেয়ার করে মূলত তার সব কথার প্রতি প্রকাশ্য সমর্থনই ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্ট শেয়ার করার একদিন পরই সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশের জন্মসূত্র নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। যদিও এই দাবিটি মিথ্যা। কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম চালু রয়েছে। এরপরও ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে এই প্রথা বন্ধ করতে মরিয়া। এই বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব রদ করা। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যে কেউ ওই দেশটির মাটিতে জন্ম নিলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে বর্তমানে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলার সম্ভাব্য রায় আন্দাজ করে নানা সময়ে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে ট্রাম্পকে। তিনি এও বলেছেন, আদালত যদি আমাদের দেশের বিপক্ষে রায় দেয় তবে তা আমেরিকার বিপুল অর্থের ক্ষতি করবে। সবচেয়ে বড় কথা, তা আমেরিকার মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে। ট্রাম্পের এমন উস্কানিমূলক পোস্ট, অবস্থান এবং ভারত চীনের মতো দেশগুলোকে জাহান্নাম বলার মতো মন্তব্যকে সরাসরি বর্ণবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষ অভিবাসীদের গ্যাংস্টার বা মাফিয়া হিসেবে আখ্যা দেয়াকে অত্যন্ত অবমাননাকর বলে মনে করছে অভিবাসী সম্প্রদায়। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার কারণে কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্যের দাবি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মুস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মুস্তফা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান, তবে তার স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সেখানে সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে, মুস্তফার একটি পায়ে 3 বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে, তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এই অবস্থার মধ্যেও মুস্তফা মানসিকভাবে সচেতন ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়ায় তিনি মৌখিক বক্তব্য দিচ্ছেন না। এর বদলে তিনি বরং লিখিত বার্তার মাধ্যমেই যোগাযোগ করছেন। বর্তমানে মুস্তফার নিরাপত্তা ও চিকিৎসার তত্ত্বাবধান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন হৃদরোগ সার্জন। ইসরায়েলের সম্ভাব্য নজরদারি এড়াতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রেখেছেন। বিষয়টি সম্পর্কে অবগত 4 জন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে খামেনির শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, যুদ্ধ অবসানের আলোচনা চলাকালে ইরানি জেনারেলদের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার খুব কমই যোগাযোগ হয়েছে। তবে চিঠিপত্র আদান প্রদান সর্বোচ্চ নেতার ঠিকানায় হাতে হাতে সিলমোহর করা অবস্থায় পাঠানো হয় এবং একই পদ্ধতিতে তা ফেরত আসে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন মার্চ মাসে মুস্তফার শারীরিক অবস্থা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মূল্যায়নকে সমর্থন করে। সেখানে তিনি হামলায় খামেনির গুরুতর আহত হওয়ার কথা বলেছিলেন। এদিকে বর্তমানে মুস্তফার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির জেনারেলদের পরামর্শেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশটি কার্যত সামরিক নেতৃত্বের প্রভাবেই পরিচালিত হচ্ছে। IRGCর নেতৃত্বে থাকা আহমদ বাহিদি, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাগের জোলগদর এবং প্রভাবশালী উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, এই 3 জন বর্তমানে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে নির্বাচিত সরকার তুলনামূলকভাবে পেছনে পড়ে গেছে। সরকার এখন মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, খাদ্য ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে। বিশ্লেষকদের মতে, ইরানের রাজনৈতিক কাঠামোতে ভিন্ন মত ও একাধিক ক্ষমতা কেন্দ্র সবসময় বিদ্যমান থাকলেও ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে সামরিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিলের মতে, মোস্তবার এখন সম্পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই। সম্ভবত তার প্রতি সবার এক ধরনের সম্মান আছে। তিনি অনুমোদন দেন অথবা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ থাকেন। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।